আসসালামু আলাইকুম। এই বিশ্লেষণটা করার সময় একেবারে খাতাপত্র নিয়েই বিশ্লেষণটা করছি, কারণ গত ১ থেকে ১.৫ বছরে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের সবচাইতে বড় ক্রাইসিস আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইবাদত হোসেন চৌধুরী ইনজুরির কারণে বাংলাদেশ টিম থেকে ছিটকে পড়ার পর থেকে ওয়ানডে ফরম্যাটে মাঝের ওভারে বাংলাদেশের বোলাররা উইকেট নিতে পারছে না। গত ১.৫ বছর ধরে যদি আমরা চিন্তা করি তাহলে এই ওয়ানডে ফরম্যাটে মাঝের ওভারে উইকেট নিতে না পারার সমস্যাটা বাংলাদেশ টিমকে সবচাইতে বেশি ভুগিয়েছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ওয়ানডে সিরিজটা ছিল সেখান থেকে বাংলাদেশ ৩০০-র উপর রান করেও সেটাকে ডিফেন্ড করতে পারে নাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছি যে আলটিমেটলি বাংলাদেশ মাঝের ওভারে উইকেটগুলো নিতে পারেনি। ওয়ানডে ফরম্যাটে অ্যাওয়ে কন্ডিশনে বাংলাদেশের এই প্রবলেমটা কিন্তু চলছেই। শ্রীলঙ্কার মাটিতে আমরা তেমনটাই দেখেছি। আমরা যদি একটু অ্যাওয়ে ভেন্যুতে গত ১ থেকে ১.৫ বছরে বাংলাদেশের বোলারদের মাঝের ওভারে বোলিং পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখি, মোস্তাফিজুর রহমান প্রতি ৬৩ রানে মাঝের ওভারে একটা করে উইকেট নিয়েছেন অ্যাওয়ে কন্ডিশনে, যেখানে উইকেট প্রতি তিনি ৮১ বল খরচ করেছেন। উইকেট প্রতি ৮১ বল। তাসকিন আহমেদ গত ১ থেকে ১.৫ বছরের মধ্যে মাঝের ওভারে উইকেটই নিতে পারেননি, অর্থাৎ তিনি উইকেটলেস। তার অ্যাভারেজ বা বোলিং স্ট্রাইক রেটটা সে জায়গাটা নাই। মেহেদী হাসান মিরাজ, এটা আমাদের সবচেয়ে বড় ম্যাটার অফ কনসার্ন যে স্পিনাররাই উইকেটটা পারচেজ করবে মিড ওভার্সে। স্পিনাররা মিড ওভার্সে উইকেট পারচেজ করবে, সেখানে মেহেদী হাসান মিরাজ ৫৯ রান খরচ করেছেন একটা উইকেট নিতে মাঝের ওভারে, ৮৫ বল খরচ করেছেন মাঝের ওভারে একটা উইকেট নিতে। সো এই জায়গাটা আমাদের সবচাইতে বড় ম্যাটার অফ কনসার্ন। মোস্তাফিজ এবং মেহেদী হাসান মিরাজ এই দুজনেই ওয়ানডে ফরম্যাটে মাঝের ওভারে উইকেট নিতে পারেন নাই। রিশাদ হোসাইন মাঝের ওভারে অপেক্ষাকৃত বেটার, প্রতি ৩৪ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, প্রতি ৪৬ বলে একটা করে উইকেট পেয়েছেন মাঝের ওভারে। এই রেশিওটা আরও কমানো উচিত। মানে অ্যাজ আ লেগ স্পিনার আপনি যখন চিন্তা করবেন এই ৩৪ রানটা যদি ২৪ রান হতো, এই ৪৬ বলটা যদি আসলে ৩০ বলের মধ্যে আনা যেত, সেটা আমি বলতাম যে ওয়ানডে ফরম্যাটটাতে বাংলাদেশের জন্য অনেক বেশি মাত্রায় কার্যকরী হতো। ঋষাদের কিন্তু এখনও ওয়ানডে ফরম্যাটটা যদি আমরা চিন্তা করি, বল যত পুরনো হচ্ছে, পুরনো বলে বোলিং করার যে জায়গাটা, সেখানে কিন্তু এখনও খুব বেশি ঋষাদকে আমরা টি-20 ক্রিকেটের মতো পারদর্শিতা দেখাতে দেখি নাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো এই জায়গাটাও ঋষাদের আরও অনেক কিছু কাজ করার আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বিশেষ করে আপনি যদি এই বিসিএল একটু চিন্তা করে দেখেন, বল পুরানো হচ্ছে, ওই সময়টাতে ফুল টাসের সংখ্যা কিন্তু বেড়েছে ঋষাদের। এগুলো কি খুব বেশি ডিকোড করা হয় কিনা আমি জানি না, নাকি শুধুমাত্র স্কোর কার্ড দেখে আমরা ওইভাবে চিন্তা করে দেখি। ডেফিনেটলি মুশতাক আহমেদ আছেন, দেখছেন, তিনি সেই বিষয়গুলো দেখবেন, বা মুশতাক আহমেদ ঋষাদকে নিয়ে ওই জায়গাগুলো কাজ করছেন। ওয়ানডে ফরম্যাটে বল যত পুরনো হবে, ঋষাদের ওই পুরনো বল ইউজ করার যে দক্ষতার জায়গাটা, সেটা অবশ্য বাড়ানো খুব গুরুত্বপূর্ণ। আরেকজন বোলার বিসিএলের দুটো ম্যাচে আমাকে একটু হলেও ইমপ্রেস করেছে, সেটা হচ্ছে নাহিদ রানা। মাঝের ওভারগুলোতে নাহিদ রানা, তাকে নিয়ে একটা পরিকল্পনা করতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে এখানে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে নাহিদ কিন্তু টেস্টে একটা ফরম্যাটে প্রমিনেন্ট। নাহিদকে ওয়ানডে ফরম্যাটটাতে আপনি যদি ইউজ করতে চান, সেটা অবশ্যই বড় সিরিজগুলোতে, বড় টুর্নামেন্টগুলোতে, এবং সেসব জায়গায় নাহিদ রানা একটা অনেক বড় এক্স ফ্যাক্টর হতে পারে। এই কারণে তাকে মিড ওভার্সের উইকেট টেকিং ক্যাপাবিলিটি বা উইকেট টেকিং দক্ষতার জায়গায় তৈরি করতে হবে, বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে তৈরি করতে হবে ওই জায়গাটাতে, যে নাহিদকে যাতে আপনি ওইভাবে ব্যবহার করতে পারেন মিড ওভার্সে উইকেট পারচেজ করার জায়গাটাতে। র পেস আছে, র পেসের জায়গাটা যদি মুভমেন্টের জায়গা নিয়ে কাজ করতে পারেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মিড ওভার্সে ইবাদত যে কাজটা করতেন, সেই কাজটা নাহিদ রানার কাছ থেকে আপনি হয়তো বা কিছুটা প্রোডাক্টিভিটি পেতে পারেন। আদারওয়াইজ বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্নের জায়গা কিন্তু মাঝের ওভারে উইকেট নেয়ার দক্ষতার জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।